নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসির লাস্ট 10 বছরের বিগত সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই সিরিজগুলোতে আমরা আলোচনা করছি। আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, প্লেলিস্ট করা রয়েছে চ্যানেলে। এবং যারা যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং আমাদের আগের ক্লাসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো কিন্তু অলরেডি আমাদের চলছে। এছাড়া এনটিপিসি প্রিভিয়াস ইয়ার যে জিকে 133টা শিফটের সলিউশন অলরেডি যেটা চলছিল আমাদের চ্যানেলে, সেটা কিন্তু বাকি শিফটগুলো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে। তো ওটা তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। সকলে একটু লাইক এবং শেয়ার করে দিও। তো আমাদের যে কোয়েশ্চেন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের যে প্রশ্ন রয়েছে, সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থান করছে? তো সিয়াচেন হিমবাহ এটা অবস্থান করছে কোন পর্বতমালায়? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা অপশানগুলো তোমরা ভালো করে দেখো, অ্যান্সার করার চেষ্টা করো। রাইট অ্যান্সার হয়ে যাবে কারাকোরাম রেঞ্জে অবস্থান করছে এই সিয়াচেন হিমবাহ, যেটা কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন আছে, মানুষের কত জোড়া লালা গ্রন্থি রয়েছে? তো এখানে অপশানগুলো ভালো করে রয়েছে, তোমরা দেখে নাও। এখানে কোনটা অ্যান্সার হবে তোমরা অবশ্যই চেষ্টা করো অ্যান্সার করার। এখানে কিন্তু আমাদের যে লালা গ্রন্থি রয়েছে আমাদের মানুষের, তো এখানে কিন্তু 3 জোড়া কিন্তু রয়েছে লালা গ্রন্থি। আমাদের রাইট অ্যান্সার এটা হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আছে, হকির জাদুঘর এটা কাকে বলা হয়? হকির জাদুঘর কাকে বলা হয়? তো আমরা জানি হকির জাদুঘর কাকে বলা হয়ে থাকে। অপশানগুলো রয়েছে অবশ্যই দেখে নাও তোমরা। ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদকে কিন্তু বলা হয়ে থাকে হকির জাদুঘর, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, তার আগে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন আমরা জানি যে উইজার্ড বা হকির জাদুঘর বলা হয় মেজর ধ্যানচাঁদকে। পরবর্তী আমরা দেখছি পিটি ঊষা, যিনি কিন্তু পেয়লি এক্সপ্রেস গোল্ডেন গার্ল নামেও কিন্তু পরিচিত, ঠিক আছে? তো গোল্ডেন গার্ল অবশ্যই পিটি ঊষা। ধিং এক্সপ্রেস, যারা কিন্তু হিমা দাস, আসাম থেকে বিলং করেন তিনি, এবং হিমা দাস কিন্তু ধিং এক্সপ্রেস নামে পরিচিত। ক্রিস গেইল, তিনি কিন্তু একজন সেক্স মেশিন নামে কিন্তু পরিচিত। কোস্টপাল, তিনি কিন্তু চীনের প্রাচীন নামে পরিচিত। বিজয়ন, তিনি কিন্তু কালো হরিণ নামে, এবং পাইচুং ভুটিয়া, তিনি পাহাড়ি বিচ্ছে নামে পরিচিত, এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনি দ্য কমান্ডার নামে কিন্তু পরিচিত। তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এক্সামে আসে। পরের প্রশ্ন আছে আমাদের, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন ট্রেনটি চলাচল করে? তো এখানে কোনটা রাইট অ্যান্সার হবে ভালো করে দেখো অপশান। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ট্রেনটি চলাচল করে তার নাম সমঝোতা এক্সপ্রেস, যেটা কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে চলাচল করে। আর ভারত পাকিস্তানের মধ্যে যে সমস্ত লাইনগুলো রয়েছে, যেমন আমরা জানি লাইন অফ কন্ট্রোল রয়েছে, 24 নম্বর অক্ষরেখাটা রয়েছে, এবং রয়েছে সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন, ঠিক আছে? এবং এই যে মৈত্রী এক্সপ্রেস রয়েছে, এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন আছে, আর তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, এবং ফেসবুক পেজে তোমরা যুক্ত হয়ে যাবে, কারণ ওখানে কিন্তু ডেলি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট কিন্তু পেয়ে যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো এক্সামে ডাইরেক্ট তোমরা দেখতে হবে, সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওখানে তোমাদের দেওয়া হয়ে থাকে ফেসবুক পেজে। অবশ্যই যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং আমাদের ইউটিউবের কমিউনিটি সেকশনটা তোমরা দেখে নেবে, কারণ এখানে লাস্ট বছরের যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের কুইজ ফরম্যাটে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়ে থাকে, অবশ্যই সেটা পার্টিসিপেট করবে। চলো পরবর্তী প্রশ্ন, যেটা আমরা দেখতে পাচ্ছি, চক্ষুদানে দাঁতার যিনি দান করেন তার চোখের কোন অংশটা প্রতিস্থাপিত করা হয়? তো এখানে কিন্তু আমরা জানি যারা দান করে থাকে তাদের কিন্তু যে অংশটা আমাদের চোখে প্রতিস্থাপিত হয় সেটা হচ্ছে কর্নিয়া কিন্তু এটা প্রতিস্থাপন করা হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, ভিনিগার এর রাসায়নিক নাম কি? তো ভিনিগার এর রাসায়নিক নাম কোনটা? আমরা জানি অ্যাসেটিক অ্যাসিডের যে লঘু জলীয় দ্রবণ সেটাই কিন্তু ভিনিগার। তো এখানে আমাদের এটা রাইট অ্যান্সার হবে। আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব এখান থেকে, যেগুলো এক্সামে জিজ্ঞাসা করা হয়। কলিচুমের কিন্তু আমরা জানি রাসায়নিক নাম, যেটা কিন্তু ক্যালসিয়াম হাইড্রক্সাইড রয়েছে, তার সংকেতগুলো আমরা দেখতে পাচ্ছি। পোড়াচুন, যেটা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড আছে। কাপড় কাচার সোডা, যেটা সোডিয়াম কার্বনেট। কস্টিক সোডা আছে, যেটা সোডিয়াম হাইড্রক্সাইড। ফটকিরি, যেটাকে আমরা বলি, যেটা কিন্তু শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। পরবর্তী দেখছি জিপসাম, যেটা কিন্তু শোধক ক্যালসিয়াম সালফেট। পরের রয়েছে আমাদের বেকিং পাউডার, যেটা কিন্তু সোডিয়াম বাইকার্বনেট। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। পরবর্তী আমরা দেখছি কার্বলিক অ্যাসিড, যেটার নাম হচ্ছে ফেনল। পরে আমরা দেখছি প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। নেক্সট আমরা দেখছি দার্শনিকের রোল, যেটাকে আমরা কিন্তু বলা হয়ে থাকে জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের রোল। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে অলরেডি। তো ব্লিচিং পাউডারে ক্যালসিয়াম যে হাইপোক্লোরাইড রয়েছে, তো সেটা হচ্ছে ব্লিচিং পাউডার ক্যালসিয়ামের। ওলিয়াম যেটা রয়েছে সেটা কিন্তু ধূমায়মান যে আমাদের সালফিক অ্যাসিড রয়েছে সেটাই কিন্তু হচ্ছে ওলিয়াম। যেটা রয়েছে ফসজিন গ্যাস, যেটা কিন্তু রয়েছে যেটা কার্বোলিন ক্লোরাইড, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, ভালো লাগলে একটা লাইক করে দেবে সকলে।
আর এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসছে আসা কোশ্চেন। রান্নার গ্যাসের যে মুখ্য উপাদান যেটা কিন্তু আমরা ব্যবহার করি, রান্নার গ্যাসের যে সিলিন্ডার, তো সেই সিলিন্ডারে কিন্তু কোন গ্যাস ব্যবহার করা হয় আমরা জানি। এখানে কিন্তু যে মূলত প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, এই যে গ্যাসগুলো কিন্তু তরল আকারে কিন্তু এগুলো থাকে। তো অপশান নাম্বার 4 আমাদের রাইট অ্যান্সার হবে। তো এখানে তরল, বিউটেন এবং আইসোবিউটেন কিন্তু মুখ্যত যে গ্যাসগুলো সেটা কিন্তু এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আমরা দেখে নেব কিছু কম আমাদের তথ্য। এখানে কোল গ্যাস যেটা কিন্তু বিভিন্ন রকমের গ্যাসের মিশ্রণ রয়েছে। ওয়াটার গ্যাস কিন্তু রয়েছে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেনের মিশ্রণ। প্রডিউসার গ্যাস যেটা কিন্তু কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের। এলপিজি আমরা দেখে নিলাম প্রোপেন, বিউটন বা আইসোবিউটেনের গ্যাসের যে মিশ্রণ সেটাই এলপিজি। সিএনজি যেটা কিন্তু একটা প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসে কিন্তু মিথেন কিন্তু থাকে, এখানেও কিন্তু পরীক্ষায় অলরেডি চলে এসেছে। সিএনজির প্রধান উপাদান গিয়ে রয়েছে মিথেন। এছাড়া প্রাকৃতিক গ্যাসে কিন্তু মিথেন থাকে, প্রোপেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিউটেন, এই ধরনের সমস্ত কিছু এগুলো দেখা যায়। গোবর গ্যাসেরও কিন্তু মূল উপাদান আমরা যদি বলি তাহলে কিন্তু মিথেন কিন্তু গোবর গ্যাসের মূল উপাদান রয়েছে। এছাড়া কার্বন মনোক্সাইড বা হাইড্রোজেনের সংমিশ্রণে তৈরি গোবর গ্যাস। অয়েল গ্যাসের যদি আমরা কথা বলি তাহলে এখানে হাইড্রোজেন, মিথেন, ইথেন এই সমস্ত গ্যাসের সংমিশ্রণে তৈরি হচ্ছে অয়েল গ্যাস। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের দিয়ে রাখলাম যেগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন আছে এটা, কেরালার যে উপকূল ভাগ এটা কী নামে পরিচিত? তো কেরালার যে উপকূলের ভাগ সেটা কী নামে পরিচিত আমরা এটা সকলেই জানি প্রায়। তো এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে মালাবার। কেরালার যে উপকূল ভাগ সেটা কিন্তু আমরা বলি মালাবার উপকূল। এছাড়া আমরা অপশানে দেখছি যে সমস্তগুলো, যেমন উৎকল, উৎকলটা কোন রাজ্যে? এটা কিন্তু আমরা দেখতে পাই উড়িষ্যা। উড়িষ্যার যে উপকূল ভাগ সেটাকে কিন্তু উৎকল উপকূল বলা হয়। করমণ্ডলটা আমরা চিনি সকলেই, যেটা কিন্তু তামিলনাড়ু করমণ্ডল উপকূল। এছাড়া কোঙ্কণ যেটা রয়েছে এটা কিন্তু অবস্থান করছে কোথায়? কোঙ্কণটা কোথায় অবস্থান করছে? এটা কিন্তু মহারাষ্ট্র এবং গোয়া উপকূল যেটা রয়েছে উপকূলের ভাগ, এটা কিন্তু অবস্থান করছে কোঙ্কণ উপকূল বলা হয় এটাকে, ঠিক আছে। আর মালাবার হচ্ছে কেরালার। পরের প্রশ্ন আছে, আর আমাদের পশ্চিমবঙ্গে যেটা আছে বে অফ বেঙ্গল, যেটা তোমরা সকলে চেনো। হরিদ্বার এটি কোন নদীর তীরে অবস্থান করছে? হরিদ্বার যেটা কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থান করছে। হরিদ্বার অনেকবার পরীক্ষায় এসেছে, আমরা সকলে এটা জানি। এবং ইম্পর্টেন্ট পয়েন্টের বিভিন্ন তথ্যগুলো আমরা দেখে রাখবো যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ভালো লাগলে একটা লাইক সকলে করে দেবে। ফার্স্ট আমাদের যে দেখতে পাচ্ছি অযোধ্যা, অযোধ্যা এটা কিন্তু অবস্থান করছে উত্তরপ্রদেশের সরয়ু নদীর তীরে। কানপুর অবস্থান করছে গঙ্গা নদীর তীরে। লখনৌ অবস্থান করছে গোমতী নদীর তীরে। দিল্লি অবস্থান করছে যমুনা নদীর তীরে, অনেকবার এসেছে এটা। আহমেদাবাদ, আহমেদাবাদ এটা কিন্তু সবরমতী নদীর তীরে, গুজরাটের সবরমতী নদীর তীরে কিন্তু অবস্থান করছে আহমেদাবাদ। আর এখানেই আছে স্ট্যাচু অফ ইউনিটি যেটা কিন্তু তোমরা জানো। এবং যেটা জব্বলপুর রয়েছে এটা কিন্তু মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে অবস্থান করছে জব্বলপুর শহরটি। এবং আগ্রা যে শহরটা রয়েছে এটাও কিন্তু যমুনা নদীর তীরে অবস্থান করছে, ঠিক আছে। তো এই সমস্তগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী আমরা আর কিছু দেখে নেব। যদি তোমরা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও সকলে। শ্রীনগর গুরুত্বপূর্ণ, এবারও কিন্তু এটা জিজ্ঞাসা করা হবে এখন যা ওখানে একটা পরিস্থিতি চলছে। তো শ্রীনগর কিন্তু যে নদীর তীরে সেটা কিন্তু ঝিলাম নদীর তীরে অবস্থান করছে শ্রীনগর। আর ঝিলাম হচ্ছে সিন্ধুর যে উপনদীগুলোর মধ্যে একটা। হায়দ্রাবাদ যেটা কিন্তু মুসি নদীর তীরে অবস্থান করছে। কটক অবস্থান করছে মহানদী, কটকের মহানদী অবস্থান করছে এটা। হরিদ্বার কিন্তু গঙ্গা নদীর তীরে এবং জামশেদপুর যেটা সুবর্ণরেখা নদীর তীরে। এবং বারাণসী যেটা কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থান করছে। তো এই সমস্তগুলো গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেব এনটিপিসির যে আগের বছরের প্রশ্ন। বিগত যে 20-21 বছরের লাস্ট এক্সাম হয়েছিল তোমাদের, সেই 2020-21-এর লাস্ট এক্সাম 133টা শিফটে 40টা করে কোশ্চেন ছিল প্রতিটা শিফটে, 5000 প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে। তো অবশ্যই তোমাদের যদি এই পিডিএফটি প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। 99 পে করে কমপ্লিট তোমরা এই 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে এই সমস্ত প্রশ্নও কিন্তু পেয়ে যাবে। এটা এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট বোথ ক্যান্ডিডেটের জন্য। এবং এখানে কিন্তু প্রশ্ন কিন্তু অলরেডি 2024-এর যে সমস্ত এক্সাম হয়েছে আরআরবির বিভিন্ন এক্সামে অলরেডি কিন্তু এই পিডিএফ থেকে কিন্তু কমন চলে এসেছে। সুতরাং এটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। এখানকার 5000 প্লাস কোশ্চেন কিন্তু একদম পুরো মুখস্থ করে রাখতে হবে। তো এটা যদি তোমরা নিতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটি দেওয়া রয়েছে। 99 পে করে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। এছাড়া ডেমো পিডিএফ দেখতে হলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। আর এখান থেকেই কিন্তু প্রশ্ন অলরেডি চলে এসেছে, ঠিক আছে। সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেলের জন্য, কারণ রেলের সমস্ত এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ প্রচুর পরিমাণে রয়েছে। আমরা যে সমস্ত 2024-এ এক্সামগুলো হয়েছে রেলের সমস্ত এক্সামেই দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে এসেছে। এবং এনটিপিসির যে 40টা কোয়েশ্চেন রয়েছে জিকে কোয়েশ্চেন, তার মধ্যেও আন্দাজ করা যাচ্ছে যে 10 থেকে 12টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞাসা করার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই কারেন্ট অ্যাফেয়ার্সটা স্কিপ করা যাবে না। 2024 কমপ্লিট করতে হবে, 2025-এও আমাদের দেখতে হবে জুন মাসের আগে পর্যন্ত। তো অবশ্যই আমরা দেখে নেব যে 2024-এর যে জিএসট এটা তোমরা দেখছো এখানে প্রতি লাইনে লাইনে কোশ্চেন রয়েছে। এখানকার থেকেই কিন্তু ম্যাক্সিমামটা তোমাদের জিকে কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে 50টা পেজের মধ্যে রয়েছে হচ্ছে 2024-এর জিএসট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এর সাথে পাবে হচ্ছে প্রতি মাসের 100টা
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 2024-এ 1200+ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হবে। তার সাথে পাবে এই 50টা পেজের জিস্ট, যেটার প্রাইস আছে ₹80। 80 টাকা পে করে কমপ্লিট 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা দেখছো 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছি মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা গুরুত্বপূর্ণ এই জন্যই রয়েছে কারণ এখানে কিন্তু প্রচুর নাম্বার অফ কোশ্চেন রয়েছে। তার কারণ এখানে কিন্তু 450+ এখানে কিন্তু তোমাদের প্রশ্ন রয়েছে। এখানে টোটাল যে পেজ রয়েছে এখানে 30 থেকে 32টা পেজের মধ্যে কিন্তু প্রতিটা মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করা রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই মান্থলি যে পিডিএফগুলো রয়েছে এটা তোমরা দেখতে পারো। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এখানে কমপ্লিট রয়েছে, এর বাইরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তোমরা যারা জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স নিতে ইচ্ছুক তারা কিন্তু ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবে এবং 55 টাকা পে করে কমপ্লিট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে পারবে। এখানে কিন্তু কমপ্লিট রয়েছে, এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এটাই একদম দ্য কমপ্লিট চ্যাপ্টার, যেটা এসএসসি, রেল, আপকামিং আমাদের স্টেট এক্সাম, সমস্ত এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইভেন্ট থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। সমস্ত ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামের জন্য এটা একদম সাফিসিয়েন্ট। ঠিক আছে, তো অবশ্যই তোমরা দেখে নেবে। আর তোমাদের বলে রাখি, এই যে আমাদের এক্সামের যে পিডিএফগুলো রয়েছে, এই পিডিএফের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এগুলো অলরেডি তোমাদের যে যেই এক্সাম হয়েছে আর আমাদের আরআরবির, তো সম্প্রতি যে এক্সামগুলো হয়ে গেছে সেই সমস্ত এক্সামে কিন্তু অনেক প্রশ্ন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অলরেডি কমন চলে এসেছে। সুতরাং এই পিডিএফগুলো তোমরা কিন্তু অবশ্যই বাদ দিতে পারবে না। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যা জিজ্ঞাসা করা হবে তার 90% কিন্তু আমাদের পিডিএফ থেকেই কমন আসছে। এবং এখানে যেটা দেখছো জানো, তোমাদের জীবনবিজ্ঞান যেটা কিন্তু রয়েছে, বায়োলজি, যে সমস্ত প্রশ্ন লাস্ট 10 বছরে আরআরবি সমস্ত এক্সামের যে সমস্ত প্রশ্ন বায়োলজি থেকে এসেছে, সমস্ত কোশ্চেনগুলো লাস্ট 10 বছরের প্রশ্নগুলোকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে অ্যারেঞ্জ করা রয়েছে। বায়োলজি কোশ্চেনগুলো, সমস্ত প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো অলরেডি এক্সামে আসা কোশ্চেন। এই পিডিএফটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যারা আপকামিং এএলপি টেকনিশিয়ান বা যেই বা তোমরা আমাদের লেভেল 1 বা গ্রুপ ডি এক্সাম দেবে অথবা এনটিপিসি এক্সাম দেবে। এই লেভেল 1-এর জন্য তো গুরুত্বপূর্ণ বা এএলপি টেকনিশিয়ান, কারণ সেখানে সায়েন্সের একটা ওয়েটেজ রয়েছে আলাদা করে। তো এখান থেকে কিন্তু অবশ্যই কমন আসবে, কারণ এটা বায়োলজি সমস্ত কোশ্চেনগুলো এখানে অ্যারেঞ্জ করা রয়েছে, তা আবার চ্যাপ্টার ওয়াইজ তোমাদের 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে এবং 1250+ কিন্তু এখানে কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে। এবং এই কমপ্লিট যে পিডিএফটা রয়েছে প্রিন্টেবল ফরম্যাট রয়েছে এবং এই পিডিএফের যে প্রাইস আছে সেটা হচ্ছে ₹60 পে করে তোমরা কমপ্লিট এই বায়োলজি কোশ্চেনগুলো নিতে পারবে। এবং আরপিএফ এসআই 2025-এ যে সমস্ত এক্সামগুলো হয়েছে 2024-এ তো এখানে কিন্তু 15টা শিফট এক্সাম হয়েছিল। আরপিএফ এসআই আসা কোশ্চেন, জিকে কোশ্চেনগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু পেয়ে যাবে। যেমন বুক অ্যান্ড অথর রয়েছে, আমাদের যে আর্ট অ্যান্ড কালচার রয়েছে, পুরস্কার সম্মান রয়েছে, ঠিক সেরকমভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এরকমভাবে আমাদের স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কোশ্চেনগুলোকে 55টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে বা আমাদের আরপিএফ এসআই 2024-এ পিওয়াইকিউ জিকে কোশ্চেনগুলো। তো অবশ্যই তোমাদের যদি এই পিডিএফটি প্রয়োজন হয়, একদম স্বল্প মূল্য রয়েছে, যেটা কিন্তু 35 টাকা পে করে তোমরা কিন্তু এই আরপিএফ এসআই এর যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে সবগুলো পেয়ে যাবে। সুতরাং তোমাদের যার যেটা প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এবং তোমাদের সামনে যাদের এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো তাদেরকে বলে রাখবো 2024-এর পিওয়াইকিউ জিকেটাকে কমপ্লিট করে নাও, তারপর 2025-এরটা পেয়ে যাবে, যেটা কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ পাবে। তো সেটা কিন্তু তোমাদের অবশ্যই রেডি হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ পাবে যেটা। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যেটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর সামনেই কিন্তু তোমাদের মোটামুটি জুন মাসের তোমাদের 15 তারিখের পর থেকে কিন্তু এনটিপিসির এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু তোমাদের যে সমস্ত পিডিএফগুলো রয়েছে যার যেটা প্রয়োজন আছে তোমরা এখানে যোগাযোগ করে নেবে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে কোনটা? তো আমরা জানি যে শিলিগুড়ি যে শহরটা রয়েছে এটা কিন্তু উত্তর পূর্ব ভারতের কিন্তু প্রবেশদ্বার বলা হয়। যদি আমরা পশ্চিম ভারতের যে প্রবেশদ্বার সেটাকে কিন্তু আমরা মুম্বাইকে বলে থাকি, কিন্তু এখানে কিন্তু আমরা দেখবো যে উত্তর পূর্ব ভারতে যখনই বলবে সেটা কিন্তু আমাদের শিলিগুড়ি আমাদের রাইট অ্যান্সার হবে। আর শিলিগুড়ি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটাকে কিন্তু আমরা চিকেন নেক বলে থাকি। তোমরা এখন বর্তমান সিচুয়েশন তো বুঝতেই পারছো যেটা চলছে এখন। আর এটা কিন্তু এমন একটা জায়গায় অবস্থান করছে, একদম কী বলবো, সবথেকে পাতলা একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটায় আমরা বলি এই শিলিগুড়ি করিডোর, যেটা অবস্থান করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, তো এটা নিয়ে এখন চর্চায় রয়েছে এখন কারেন্টে। যাই হোক, সেসব দিকে যাচ্ছি না। আমাদের পরবর্তী যে পয়েন্ট রয়েছে, দার্জিলিংকে আমরা বলে থাকি পাহাড়ের রানী, মুসৌরি হচ্ছে আমাদের পর্বতের রানী, পুনে হচ্ছে আমাদের দাক্ষিণাত্যের রানী এবং কোচিকে বলা হয় আরব সাগরের রানী, কলকাতা আমাদের প্রাসাদ নগরী রয়েছে। ঠিক আছে, এছাড়া সিটি অফ জয় কাকে বলে তোমরা সকলেই জানো। অমৃতসর রয়েছে স্বর্ণ মন্দির রয়েছে এবং মাদুরাই হচ্ছে দক্ষিণ ভারতের কাশী নামে পরিচিত। ঠিক আছে, পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কিন্তু আমাদের রয়েছে, এছাড়া আমাদের উৎসবের শহর বলা হয় কোনটাকে? অবশ্যই কিন্তু এই মাদুরাই কিন্তু রয়েছে উৎসবের শহর। ঠিক আছে, পরবর্তী আমরা দেখছি আহমেদাবাদ, যেটা কিন্তু ভারতের ম্যানচেস্টার নামে কিন্তু পরিচিত। কোয়েম্বাটুরকে কিন্তু বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার।
কানপুর হচ্ছে আমাদের উত্তর ভারতের ম্যানচেস্টার। তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখো। উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ, বা ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ, উত্তর ভারতের নয়, ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে উত্তরপ্রদেশের কানপুরটা, এবং কোয়েম্বাটুর যেটা কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ঠিক আছে। এবং উত্তর পূর্ব ভারতের যে প্রবেশদ্বার সেটাকে আমরা শিলিগুড়ি, যেটা আমরা দেখলাম, এবং সুন্দরবনের প্রবেশদ্বারকে কিন্তু আমরা বলে থাকি ক্যানিং শহরটি, ঠিক আছে। তো অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, আমিনি কমিশন কে গঠন করে? আমিনি কমিশন আমরা জানি যে লর্ড ওয়ারেন হেস্টিংস, তিনি কিন্তু এই আমিনি কমিশন কিন্তু গঠন করেছিলেন, সেট আপ করেছিলেন। পরের প্রশ্ন আছে, বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর পূর্ব নাম কী ছিল? আমরা জানি একটা চুক্তি হয়েছিল, যেটা হচ্ছে কি চুক্তি? গ্যাট চুক্তি, গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, ঠিক আছে। এই চুক্তির মাধ্যমে কিন্তু এটা কিন্তু এই ডব্লিউটিও পরবর্তীতে এটা নাম হয়, যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থান করছে। পরের প্রশ্ন আছে, উকাই প্রকল্প যে প্রজেক্টটা রয়েছে এটা কোন নদীর ওপর অবস্থান করছে? তো উকাই যে প্রকল্প রয়েছে এটা কিন্তু অবস্থান করছে তাপ্তি নদীর ওপর। কোন নদীর ওপর? তাপ্তি। পরবর্তী আমরা পয়েন্ট দেখে নেব এখানে, ময়ূরাক্ষী প্রকল্প কিন্তু একটা পশ্চিমবঙ্গে অবস্থান করছে, পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীর ওপর। নাগার্জুন সাগর প্রকল্প রয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ওপর, ঠিক আছে। হীরাকুদ নদী প্রকল্প উড়িষ্যার মহানদীর ওপর রয়েছে, এবং হীরাকুদ বাঁধ কিন্তু আমাদের দীর্ঘতম বাঁধ রয়েছে, ঠিক আছে, লংগেস্ট ড্যাম। এবং এখানে রয়েছে পাঞ্চেত প্রকল্প, যেটা কিন্তু ঝাড়খণ্ডের এবং পশ্চিমবঙ্গের দামোদর নদীর ওপর দিয়ে পড়ছে এটা, পাঞ্চেত প্রকল্পটা। এবং রয়েছে এখানে ভাগড়া নাঙ্গল প্রজেক্ট, যেটা কিন্তু পাঞ্জাব হিমাচল প্রদেশ এখানে কিন্তু অবস্থান করছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী আমরা যে প্রকল্প দেখছি এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ, সেটা পশ্চিমবঙ্গ দামোদরের এদিকে আসছে। সর্দার সরোবর প্রকল্প, যেটা কিন্তু মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানের মধ্যে পড়ছে। এবং শিবসমুদ্রম প্রকল্প, যেটা কিন্তু কর্ণাটকের কাবেরী নদীর ওপর অবস্থান করছে। আবার এখানে কিন্তু শিবসমুদ্রম জলপ্রপাতও অবস্থান করছে, ঠিক আছে। এবং সর্দার সরোবর বাঁধও কিন্তু এখানে অবস্থান করছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে। তেহরি ড্যাম, যেটা কিন্তু উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপর অবস্থান করছে, এবং তেহরি প্রকল্পটাও কিন্তু এখানেই অবস্থান করছে। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, মাই লাইফ ইজ মাই মেসেজ, এই যে উক্তিটি রয়েছে এই উক্তিটি কার? তো ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা উক্তি ছিল, যেটা কিন্তু মহাত্মা গান্ধীর একটা উক্তি, যেটা ছিল মাই লাইফ ইজ মাই মেসেজ। তো এই উক্তিটি ছিল মহাত্মা গান্ধীর। পরবর্তী আমরা পয়েন্টে দেখে নেব, ভারতের জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছিলেন কে? অশ্বিনী কুমার দত্ত, তিনি কিন্তু বলেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা। শুধু ইনিই নয়, আরও কিন্তু অনেক কমেন্ট আছে এই জাতীয় কংগ্রেস সম্পর্কে। আজ বাংলা যা ভাবছে আগামীকাল গোটা ভারতবর্ষ সেটা ভাববে, যেটা কিন্তু বলেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। পরবর্তী আমরা দেখছি, ভারতীয়দের জন্য এটা কিন্তু বলেছিলেন দয়ানন্দ সরস্বতী। আরাম হারাম হ্যায়, এটা জওহরলাল নেহরুর উক্তি ছিল। জয় জওয়ান জয় কিষাণ, এটা কিন্তু আমাদের লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি ছিলেন। এবং রয়েছে পরবর্তী, যেটা তারা চেয়েছিল রুটি বাট পেয়েছিল তারা পাথরের টুকরো, যেটা কিন্তু লালা লাজপত রায়ের ছিল। পরবর্তী আমরা দেখছি, পরবর্তী উক্তি ছিল মারে ফিরিঙ্গি কো, যেটা কিন্তু ছিল মঙ্গল পাণ্ডের, মারো ফিরিঙ্গি কো মঙ্গল পাণ্ডে। আর মঙ্গল পাণ্ডেই কিন্তু এই সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ হয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা আছে, পূর্ণ স্বরাজ অবশ্যই জওহরলাল নেহরু। ইনকলাব জিন্দাবাদ ভগৎ সিংয়ের। মন্টেগু চেমস্ফোর্ড যে সংস্কার দায়িত্বের যে পরিকল্পনা, অ্যানি বেসান্ত কিন্তু তিনি বলেছিলেন যে মন্টেগু চেমস্ফোর্ড যে সংস্কার দাসত্বের পরিকল্পনা বলেছিলেন, এটা অ্যানি বেসান্ত, ঠিক আছে। আর অ্যানি বেসান্তই কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন, তোমরা সকলেই জানো, আগের ক্লাসে বলেছিলাম। মেরা ভারত মহান হ্যায়, এটা বলেছিলেন কে? রাজীব গান্ধী। আর রাজীব গান্ধীর সমাধিস্থল অবস্থান করছে কোথায়? বীরভূম। এবং গরিবী হটাও, এই যে উক্তিটা, এটা কিন্তু দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দিয়েছিলেন তোমরা কমেন্ট সেকশনে জানাও। এটা কিন্তু আমরা 5 ইয়ার প্ল্যানে কিন্তু ডিটেল কভার করেছিলাম, ঠিক আছে। যারা দেখোনি অবশ্যই চ্যানেলে কিন্তু প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। যদি ভালো লাগে একটা শেয়ার কিন্তু অবশ্যই করা চাই, তোমাদের সকলকে কিন্তু শেয়ার করতে হবে। পরবর্তী আমাদের প্রশ্ন যেটা রয়েছে, সমুদ্র জলের গড় লবণাক্ত কত? তো গড়, এটা কিন্তু আমাদের লবণের পরিমাণটা কত রয়েছে সমুদ্র জলে, যেটা কিন্তু 3.5%-এর কাছাকাছি। পরের কোশ্চেন রয়েছে, রিঙ্গিত এটা কোন দেশে প্রচলিত মুদ্রা? এটা কিন্তু একটা কারেন্সি। আচ্ছা, তোমাদের ক্যাপিটাল কারেন্সি থেকে এখনও কিন্তু আমরা ক্লাস নিইনি, তাই না? তো এটা কিন্তু একটা কমপ্লিট করে দেবো খুব তাড়াতাড়ি, এবং তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। তো রিঙ্গিত এটা কিন্তু আমাদের রয়েছে, মালয়েশিয়ার কিন্তু একটা কারেন্সি রয়েছে রিঙ্গিত, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্টে আমরা দেখে নেব ভুটানের কিন্তু যেটা রয়েছে এটা কুল ট্রাম ঠিক নয়, এটা নুল ট্রাম হবে, ঠিক আছে। ভুটানের যে আমাদের কারেন্সি রয়েছে সেটা নুল ট্রাম। এবং সৌদি আরবের হচ্ছে রিয়াল। সুইডেনের রয়েছে ক্রোনা। সুইজারল্যান্ডের মুদ্রাকে বলি আমরা সুইস ফ্রি। এবং মায়ানমারের বলে থাকি আমরা কিয়াত, ঠিক আছে।
পরবর্তী আমরা দেখছি ইসরায়েলে কিন্তু রয়েছে শেকেল, ফিলিপাইন্সের কিন্তু পেসো বলে থাকি আমরা, থাইল্যান্ডের বলি ভাট, ঠিক আছে, ভাট উচ্চারণটা এরকম, এবং জাপানের কিন্তু বলে থাকি ইয়েন, এবং বাহরাইনের যেটা হয়, বাহরাইনের যে মুদ্রা রয়েছে সেটা কিন্তু হচ্ছে দিনার। তো এই সমস্ত কারেন্সি রিলেটেড এবং ক্যাপিটাল রিলেটেড একটা ক্লাস ডিটেলস আসবে সমস্ত দেশের। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, লোকসভার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সর্বোচ্চ সদস্য সংখ্যা কটি? লোকসভার কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সর্বোচ্চ সদস্য সংখ্যা আমাদের রাইট অ্যান্সার হবে 20 আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, রাজ্যপালের হাতে অর্পিত বিশেষ ক্ষমতাটির নাম কি? তো এখানে রাজ্যপালের হাতে ক্ষমতা যেটা রয়েছে, বিশেষ ক্ষমতা, সেটা হচ্ছে কি স্বেচ্ছাধীন ক্ষমা। আমরা জানি যে আমাদের যে প্রেসিডেন্ট রয়েছেন এবং গভর্নর রয়েছেন, দুজনারই কিন্তু স্বেচ্ছাধীন তাদের কিন্তু ক্ষমতা রয়েছে, অর্থাৎ তারা কিন্তু মানে এমন বিশেষ ক্ষমতা রয়েছে যেটা কিন্তু আমরা বলি যে কোনো মানে পার্ডন পাওয়ার রয়েছে। পার্ডন পাওয়ার অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে ফাঁসির অর্ডার চলে আসে তাহলে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু সেই জিনিসটা স্থগিত করে দিতে পারে বা ডিলে করে দিতে পারে বা সেটাকে ক্যান্সেলও করে দিতে পারে, ঠিক আছে, রাষ্ট্রপতি। বা সেই তোমাদের যে আদেশটা সেই তাকে কি বলবো, তার যে মানে অপরাধ করেছে তার জন্য তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে সেই শাস্তির পদ্ধতিটাও কিন্তু পরিবর্তন করা যেতে পারে, সেটা রাষ্ট্রপতি সেটা করতে পারে। ঠিক সেরকম আমাদের রাজ্যের রাজ্যপালও কিন্তু করতে পারে, সমস্ত রাজ্যের। পরবর্তী যেটা আছে, ফরাসি ভাষার যে রামায়ণ অনুবাদ করেন কে? তো ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন আমরা জানি বদায়নী, তিনি কিন্তু ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন। পরের প্রশ্ন আছে, হাইড্রার যে গমনাঙ্গ তার নাম কি? তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, হাইড্রা কিন্তু কর্ষিকা, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, এছাড়া আমরা দেখছি সিটা যেটা কিন্তু রয়েছে, আমাদের কেঁচোড় রয়েছে সিটা, তাই না। ফ্লাজেলা যেটা কিন্তু ইউগ্লিনের ফ্লাজেলা, যেটা কিন্তু অলরেডি আমাদের এক্সামে আসা কোশ্চেন আছে। পরের প্রশ্ন আছে, অচল সিং ইনি কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন বা কোন বিদ্রোহের নেতা ছিলেন? তো এটা কিন্তু তিনি চোয়ার বিদ্রোহের কিন্তু নেতা ছিলেন অচল সিং। নেক্সট আমরা দেখছি, জোঁক এর রেচনাঙ্গ কোনটি? তো রেচনাঙ্গ কোনটি এটা কিন্তু আমাদের ছিল, যেটা কিন্তু কেঁচো বা জোঁক দুজনেরই কিন্তু যে রেচনাঙ্গ রয়েছে নেফ্রিডিয়া, ঠিক আছে, নেফ্রিডিয়া। আর কেঁচোর তো সেটা যেটা আমরা জানি। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে তার আগে ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আমরা একটু দেখে নেব চিংড়ির কিন্তু যে রেচনাঙ্গ রয়েছে যেটা কিন্তু সবুজ গ্রন্থি, যেটাকে আমরা শৃঙ্গ গ্রন্থিও বলে থাকি। কেঁচো যোগকে আমরা বলে থাকি নেফ্রিডিয়া। ফিতাকৃমি বা প্ল্যানেরিয়া রয়েছে, তাদের যে অঙ্গ রয়েছে সেটাকে আমরা বলে থাকি ফ্লেম কোষ। এছাড়া আরশোলা, প্রজাপতি বা গঙ্গা ফড়িং, যে কোনো ধরনের ফড়িং সব কিছুর কিন্তু রয়েছে যেটা কিন্তু ম্যালপিজিয়ান নালিকা। ঝিনুকের রয়েছে কেবারের অঙ্গ এবং তারা মাছের রয়েছে অ্যামিবোসাইট কোষ। এছাড়া মাকড়সা বা ক্যাঁকড়া বিছে যদি আমরা বলি তাদের কিন্তু রয়েছে কক্সাল গ্রন্থি। পরবর্তী কোশ্চেন আছে, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল কত সালে? তো আমরা জানি সকলেই যে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন কে? রাজা রামমোহন রায় করেছিলেন, যেটা কিন্তু এখানে কিন্তু রয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু, ঠিক আছে, রাজা রামমোহন রায়ের সহায়তায়। তো এখানে সতীদাহ প্রথা নিষিদ্ধ হচ্ছে, এটা কত সালে হচ্ছে? এটা 1829 সালে কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, ভোপালে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল আমরা সকলেই জানি, এটা হয়েছিল কত সালে? 1984 সালে কিন্তু যে ভোপালের, মধ্যপ্রদেশের ভোপালের যে একটা ইউনাইট যে কারখানা ছিল, গ্যাস যে কারখানা, তো সেখানে কিন্তু একটা গ্যাস ছিল, সেই গ্যাসটার নাম হচ্ছে MIC, মিথাইল আইসোসায়ানাইড। সেই গ্যাসের মাধ্যমেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছিল, যেটা ভোপালে প্রচুর মানুষ কিন্তু এখানে হতাহত হয়েছিল। তো সেই ঘটনাটা আমরা সকলেই জানি 1984 সালে ঘটনাটি ঘটেছিল। পরবর্তী যে কোশ্চেন আছে, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন? আমরা জানি এটাও যে গৌতম বুদ্ধ কিন্তু তার প্রথম যে ধর্ম প্রচার করেছিলেন সেটা হচ্ছে সারনাথে তার 5 জন শিষ্যকে তিনি কিন্তু প্রথম যে ধর্ম সম্পর্কে তাদেরকে কিন্তু শিক্ষা দিয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন। তো সেটাই কিন্তু ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এবং গৌতম বুদ্ধ সম্পর্কে আমাদের কিন্তু ডিটেল ক্লাস কিন্তু অলরেডি একটা রয়েছে, না থাকলে আমি করেও দেবো একটা, জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, আন্তর্জাতিক পরমাণু সংস্থা রয়েছে, এটি কোথায় অবস্থান করছে? তো আন্তর্জাতিক যে পরমাণু সংস্থা রয়েছে সেটা কিন্তু ভিয়েনাতে অবস্থান করছে, অস্ট্রিয়ার ভিয়েনাতে, ঠিক আছে। এবং আমরা এখানে হেডকোয়ার্টার রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট দেখে নেব, যেমন FAO রয়েছে, যেটা কিন্তু হেডকোয়ার্টার রয়েছে রোমে। এশিয়ান রয়েছে, এশিয়ানে রয়েছে জাকার্তা, ইন্দোনেশিয়ার। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর রয়েছে, যেটা কিন্তু ওয়াশিংটন DC, USA তে অবস্থান করছে। শুধু এটার নয়, ওয়ার্ল্ড ব্যাংকেরও কিন্তু এই ওয়াশিংটন DC তে রয়েছে।
ঠিক আছে। ইউএনডিপি রয়েছে কোথায়? নিউ ইয়র্ক সিটিতে। ফিফার রয়েছে জুরিফে এবং কমনওয়েলথের রয়েছে লন্ডনে। ইউরোপিয়ান ইউনিয়নের রয়েছে কোথায়? বেলজিয়ামে ব্রাসেলসে। ইউএনইউ যেটা রয়েছে জাপানের টোকিওতে। ওপেকের যেটা রয়েছে ওএপিইসি যেটা কিন্তু রয়েছে সাফাত কুয়েতে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা কিন্তু ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টার রয়েছে। পরবর্তী যে প্রশ্নগুলো দেখে নেবো তার আগে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এগুলো ছিল, এগুলো অবশ্যই তোমাদের কিন্তু এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে নেবে এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো তার হেডকোয়ার্টার কিন্তু অবশ্যই এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। আর এখানে কিন্তু তোমাদের ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে চ্যানেলে, তোমরা গিয়ে একটু দেখে নেবে, ঠিক আছে। চলো পরবর্তী যে প্রশ্ন আছে, রাজরাজেশ্বর যে মন্দির এটা কোথায় অবস্থান করছে? আমরা জানি এটা অবস্থান করছে তাঞ্জোরে অবস্থান করছে রাজরাজেশ্বর মন্দির। এটা একটা চোলা টেম্পল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যেগুলো রয়েছে তার আগে আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব। মীনাক্ষী মন্দির অবস্থান করছে তামিলনাড়ুতে। বৃহদেশ্বরও কিন্তু তামিলনাড়ুতেই অবস্থান করছে। বিরূপাক্ষ টেম্পল যেটা অবস্থান করছে কর্ণাটকে। কামাখ্যা টেম্পল অবস্থান করছে কোথায়? কামাখ্যা মন্দির আসামে অবস্থান করছে, তাই তো। কোণারকের সূর্য মন্দির অবস্থান করছে উড়িষ্যায়। কোণারকের সান টেম্পল যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাতেও রয়েছে। লোটাস টেম্পল এটা অবস্থান করছে নিউ দিল্লিতে। এবং দিলওয়ারা মন্দিরটা অবস্থান করছে রাজস্থানে, ঠিক আছে। রাজস্থানে অবস্থান করছে এই দিলওয়ারা মন্দির, আর এখানেই অবস্থান করছে কিন্তু তোমাদের মাউন্ট আবুর কাছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আছে কি? কেদারনাথ মন্দির যেটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থান করছে। কেদারনাথ, বদ্রীনাথ বলো বা অমরনাথ, ওটা কিন্তু ওইদিকে অবস্থান করছে। মহাবোধির মন্দির যেটা কিন্তু অবস্থান করছে বিহারে। কাশী বিশ্বনাথ মন্দির অবস্থান করছে উত্তরপ্রদেশে, তাই তো। সোমনাথ মন্দির অবস্থান করছে গুজরাট। পরবর্তী রয়েছে খাজুরাহ মন্দির অবস্থান করছে মধ্যপ্রদেশে। তিরুপতি মন্দির অবস্থান করছে অন্ধ্রপ্রদেশে। বৈষ্ণোদেবী টেম্পল অবস্থান করছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে সমস্ত মন্দিরগুলো কিন্তু এক্সামে জিজ্ঞাসা করে, আর এখান থেকেই প্রশ্ন কিন্তু বারবার আসে। আর মন্দির রিলেটেড কোশ্চেন কিন্তু অলরেডি তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা একটু চ্যানেলে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। প্লেলিস্ট করা রয়েছে চ্যানেলে, সমস্ত ক্লাসই তোমাদের ম্যাক্সিমাম কিন্তু করানো হয়ে গেল। পরবর্তী প্রশ্ন আছে, বেটলা ন্যাশনাল পার্ক এটি অবস্থান করছে কোথায়? আবার ন্যাশনাল পার্কও ক্লাস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তো বেটলা ন্যাশনাল পার্ক অবস্থান করছে ঝাড়খণ্ডে অবস্থান করছে বেটলা। এখান থেকে আমরা দেখে নেব টাডোবার ন্যাশনাল পার্ক যেটা কিন্তু অবস্থান করছে এই মহারাষ্ট্রে, ঠিক আছে। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান অবস্থান করছে হিমাচল প্রদেশে। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক অবস্থান করছে ছত্তিশগড়ে। পালামাউ ন্যাশনাল পার্ক যেটা জাতীয় উদ্যান রয়েছে ঝাড়খণ্ডে অবস্থান করছে। পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থান করছে কেরালাতে। এবং পান্না জাতীয় উদ্যান অবস্থান করছে, পান্না, পেঞ্চ এগুলো সবই মধ্যপ্রদেশে অবস্থান করছে। সবথেকে বেশি জাতীয় উদ্যান কিন্তু এই মধ্যপ্রদেশেই রয়েছে। পরবর্তী আমরা দেখব, শুধু জাতীয় উদ্যান না, মধ্যপ্রদেশে আমাদের বনভূমির সংখ্যাও কিন্তু সবথেকে বেশি রয়েছে, আমরা জানি, তাই তো, ফরেস্ট। তো এখানে পরবর্তী আমাদের রয়েছে সিমলিপাল জাতীয় উদ্যান যেটা কিন্তু উড়িষ্যায় অবস্থান করছে। মানস জাতীয় উদ্যান যেটা কিন্তু আসামে অবস্থান করছে মানসটা। মৃদুমালায় জাতীয় উদ্যান অবস্থান করছে তামিলনাড়ুতে। নামদাফা জাতীয় উদ্যান অবস্থান করছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমাদের অলরেডি ক্লাস কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। আবারও কিন্তু তোমাদের দেওয়া হবে যেগুলো তোমাদের নতুন আপডেট হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, কার নেতৃত্বে ভারতে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল? আমরা জানি যে চার্লস উড একটা শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা দিয়েছিলেন, সেটাই কিন্তু এই চার্লস উড আমাদের রাইট অ্যান্সার হবে। তিনি কিন্তু ভারতের শিক্ষা কমিশন গঠন করেছিলেন, তার নেতৃত্বে কিন্তু হয়েছিল। 1854 সালে তিনি কিন্তু এটা করেছিলেন। পরের প্রশ্ন আছে, লতিফ খান বা আব্দুল লতিফ খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি কিন্তু একজন বিখ্যাত তবলা প্লেয়ার, তবলা বাদক, ঠিক আছে। এই তবলার সাথে যুক্ত আরও বিখ্যাত যে সমস্ত ব্যক্তিগণ রয়েছে তাদের নাম আমরা দেখি। ফার্স্টে আমরা দেখব জাকির হোসেন, ঠিক আছে। জাকির হোসেন গুরুত্বপূর্ণ রয়েছে এই বছরের জন্য। তারপরে রয়েছে ওস্তাদ আল্লাহ রাখা খান। তারপরে রয়েছে পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি, পণ্ডিত কুমার বোস এবং পণ্ডিত নয়ন ঘোষ। তো ইনারা সকলেই কিন্তু তবলার সাথে যুক্ত। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কে খালসা প্রবর্তন করেছিলেন? খালসা বাহিনী বা খালসা পন্থের যে প্রবর্তন করেছিলেন তার নাম কি? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে গুরু গোবিন্দ সিংহ। তিনি কিন্তু এই খালসার প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন আছে, এল নিনো বা লা নিনা এগুলো কি? তো আমরা জানি এল নিনো বা লা নিনা কি। এল নিনো বা লা নিনা এগুলো সবই কিন্তু সামুদ্রিক যে ঘটনাগুলি, সমুদ্রের এক ধরনের বিশেষ ঘটনা, যেগুলো আমরা দেখে নেব ইম্পর্টেন্ট পয়েন্টের হিসাবে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার 2। এখানে আমরা দেখছি যে
এল নিনো হলো একটা গ্রীষ্মমণ্ডলীয় যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কিন্তু এটা আমরা দেখতে পাই। প্রাকৃতিকভাবে এটা পুনরাবৃত্ত একটা জলবায়ুর ঘটনা, যেটা কিন্তু অস্বাভাবিকভাবে একটা উষ্ণ কিন্তু সমুদ্র স্রোত কিন্তু আমরা এখানে দেখতে পারি, তাই তো। তো এখানে আমরা লা নিনা কী দেখবো, লা নিনার ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টোটা, যেটা কিন্তু মধ্য এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে আমরা এটা দেখতে পাই এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এখানে কিন্তু ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। তো এল নিনো কিন্তু একটা গরম যে উষ্ণ স্রোত এবং লা নিনা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এটা একটা ঠান্ডা স্রোত, ঠিক আছে। তো এটাই হচ্ছে এটা। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ ছিল। সেই সমস্ত এক্সামের কোশ্চেনগুলো আমরা দেখে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। তোমরা সকলেই জানো এতক্ষণ যারা ক্লাস দেখলে, হকির ধ্যানচাঁদ বলা হয় কিন্তু কাকে, ধ্যানচাঁদকেই কিন্তু বলা হয় হকির জাদুঘর, ঠিক আছে। তো প্রশ্নটা একটু অন্যরকম হয়ে গেল। তো এখানে কিন্তু আমরা সকলেই জানি যে হকির যে জাদুঘর রয়েছে মেজর ধ্যানচাঁদ, এই মেজর ধ্যানচাঁদের নাম অনুসারে কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কিন্তু দেওয়া হয়। তো এই যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 কিন্তু লাস্ট যে পেয়েছেন তার নাম কি, তাদের নাম কি, যারা পেয়েছে তাদের নাম কমেন্ট সেকশনে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই কোশ্চেনটা অলরেডি চলে এসেছে সমস্ত এক্সামেই এবং আপকামিং সমস্ত এক্সামও কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের হোমওয়ার্কে অবশ্যই দিতে হবে কমেন্ট সেকশনের মাধ্যমে। তো ক্লাসগুলো তোমাদের একটু বড় হয়ে যাচ্ছে কারণ মাঝখানে অনেক ডিটেল দিতে হচ্ছে তার জন্য। তো তোমরা অবশ্যই সেটা জানাবে, অনেকে আবার বলছে ডিটেল চাই, আবার অনেকে চায় না। তো তোমাদের সেটা মতামত, তোমরা অবশ্যই সেটা জানাবে। তোমাদের যদি বেশি ডিটেলস দরকার হয় তাহলে এটা থাকবে, না হলে ডিটেলসগুলো সব স্কিপ করে শুধুমাত্র এমসিকিউ প্যাটার্নটা কোশ্চেনগুলো অ্যান্সার করে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের যদিও নাম্বার অফ কোশ্চেনও একটু বেশি হয়ে যাবে, সে যাই হোক তোমরা সেটা জানাবে। এবং তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু তোমরা জানতে পারবে কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্সের সম্প্রতি যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী রয়েছে সেগুলো একদম কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া হচ্ছে ফেসবুক পেজে। এবং আমাদের কাছে যে সমস্ত পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ, যার যেটা প্রয়োজন আছে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেটা থেকে দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে, এনটিপিসি পিআইকিউটাও গুরুত্বপূর্ণ রয়েছে কারণ 5000+ জিকে রয়েছে, বায়োলজিটাও গুরুত্বপূর্ণ কারণ সামনে তোমাদের লেভেল 1 এক্সাম রয়েছে, এএলপির এক্সাম আছে, টেকনিশিয়ানের এক্সাম আছে। সুতরাং যাদের যেটা প্রয়োজন আছে দেখে নেবে সেটা। তো চলো, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আর তোমাদের বলে রাখি, যারা বারবার বলছিলে ম্যাথ এবং জিআইয়ের জন্য কোনো বুক রেকমেন্ডেশনের জন্য, তো তাদেরকে বলে রাখি যে ম্যাথের জন্য কিন্তু সুবীর দাসের বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো, যার কিন্তু ট্যাগ অপশানটা এই অপশান এখানে তোমরা পেয়ে যাবে বাঁ দিকের নিচে কর্নারে। তো এখানে ট্যাগ অপশান পেয়ে যাবে, এখানেই কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো, বা ডেসক্রিপশনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে সুবীর দাসের ম্যাথের বইয়ের সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাবে বাংলা ভাষায়। কিন্তু এটা একদম বইটা কিন্তু বাংলা ভাষায় রয়েছে এবং খুব সুন্দরভাবে রয়েছে। জিআইয়ের জন্য যদি কোনো বই রেকমেন্ড করি সেটা হচ্ছে আর.এস. আগরওয়ালের বই, ঠিক আছে। তো এই বইগুলো কোনো পাবলিকেশন আমাদের কোনো টাকা মাকা দিইনি, ঠিক আছে, আগে থেকে বলে দিই, ঠিক আছে। এটা আমি নিজের থেকে বইটা দেখেছি তার জন্যই তোমাদের বলছি, তোমাদের হয়তো মনে হতে পারে। তো তোমরা কিন্তু চাইলে সেটা তোমাদের কাছাকাছি অফলাইন স্টোর থেকেও তোমরা নিতে পারো, অথবা এখানে ট্যাগ অপশান থেকেও অনলাইনের মাধ্যমে নিতে পারো, তাহলে তোমরা জেনুইন বইটা পেয়ে যাবে। তো চলো, পরবর্তী ক্লাস নিয়ে আসছি, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ।